আসসালামু আলাইকুম। টিভি ফিস্টুয়েটেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেশের যে পরিস্থিতি এখন চলছে সেটা নিয়ে নানান সময়ে নানান ধরনের বক্তব্য, মন্তব্য, আলোচনা, সমালোচনা করে আসছি। বিশেষ করে গত ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই আগস্ট মাস থেকেই কিন্তু আমরা কথা বলছি শুধুমাত্র পরিবর্তন সংস্কার এগুলো নিয়ে। কিন্তু আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থান যখন চলছে সেই জুলাইয়ের শুরুর দিক থেকেই কিন্তু আমরা কথা বলছি এই চ্যানেলের মাধ্যমে। তো যেখানে আমরা জুলাই গণঅভ্যুত্থানের নানান গতিপথ নিয়ে কিন্তু আমরা কথা বলতাম। আপনারা যারা একেবারে শুরু থেকে আমাদেরকে শোনেন সেখানে খুব সহজভাবে, খুব সাবলীল ভাষায় কিংবা একেবারে খুব বেশি ধরনের কোনো ধরনের এডিটিং ছাড়াই কিন্তু আমরা আলোচনা করতাম, মন্তব্য উপস্থাপন করতাম, শেয়ার করতাম। একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের চোখে যা কিছু দেখতাম, যা কিছু অবজারভেশন করতাম, যা বুঝতাম সেগুলো কিন্তু আবার ভার্চুয়াল দুনিয়ায় আপনাদের সাথে শেয়ার করতাম। সেখানে এমন আমরা কিছু মন্তব্য করেছিলাম, কিছু পরামর্শ, রিকমেন্ডেশনস আমরা দিয়েছিলাম, যেগুলো পরবর্তীতে আগস্টে যে সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সরকার গঠনের পরের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, জরুরি, সেগুলো নিয়ে কিন্তু আমরা বারবার কথা বলেছি। বেশ কয়েকবার আমরা এমন কিছু ইস্যুতে কথা বলেছি যে ইস্যুগুলো কয়েক মাস পরে এসে সরকারকে সেগুলো নিয়ে আবার কাজ করতে হয়েছে কিংবা সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা যে বিষয়গুলো কথা শুরুতে বলেছিলাম সেগুলো কিন্তু তারা অনেক দেরিতে এসে অ্যাপ্লাই করেছিল। এরকম কিছু আমাদের আলোচনার মধ্যে ছিল এবং আমরা বেশ বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেটা করেছি যে যেমনিভাবে আমরা পতিত স্বৈরাচার, আওয়ামী ফ্যাসিজম কিংবা প্যাসিবাদী তাদের যে কায়দা কানুন ছিল সেগুলো নিয়ে আমরা যেভাবে সমালোচনা করেছি, আমরা ঠিক তেমনিভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্যাসিস্ট সিস্টেমটাকে কিভাবে ক্লোজ করা যায়, কিভাবে এটাকে পুরো দস্তুর একেবারে নিঃশেষ করে দেওয়া যায় আমাদের এই বাংলাদেশের সকল ধরনের সেক্টর থেকে, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং মানুষের যে একটা পালস আছে, মানে পিপলস যে পালস, তাদের যে একটা ধ্যান ধারণা, তাদের যে একটা চাহিদা, সেটা নিয়ে আমরা বক্তব্য দিয়েছি, আমরা কথা বলেছি। আমরা শুধু টিভিপি স্টোরি টেলার চ্যানেলে যে আলোচনা করেছি এরকম না, আমরা বেশ কিছু পত্রপত্রিকা আমরা লেখালেখি করেছি, সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভিজম করেছি, আমরা বিভিন্ন সুপারিশ কিন্তু নানান মহলের কাছে, নানান প্ল্যাটফর্মে আমরা লিখিতভাবে সুপারিশগুলো পাঠিয়েছি। তো এই ধরনের স্টেপ বাই স্টেপ সংস্কার বা রিফরমেশনের জন্য কিন্তু আমরা কাজ করেছি। আমরা লেখালেখি থেকে শুরু করে কথা বলা, বিভিন্ন জায়গায় আমাদের এই ন্যারেটিভগুলো যেগুলো আমাদের সংস্কারের জন্য কাজে আসবে সেগুলো আমরা প্রচার করেছি এবং সেগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করেছি। তো মানে আজকে প্রায় দীর্ঘ সময় পার হয়ে, মানে 1 বছর তো শেষ হয়ে গেছে, আগস্টেই 1 বছর হয়ে গিয়েছে। সে আগস্টের পরবর্তী, আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখন কিন্তু তৃতীয় মাস চলছে, অর্থাৎ 15 মাস হতে চলেছে যে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং সেই গণ অভ্যুত্থানে প্রায় 2000 শহীদ হয়েছেন। 2000 সাধারণ মানুষ, ছাত্র, সাধারণ জনগণ, বয়োবৃদ্ধা, তারপর হচ্ছে শিশু থেকে শুরু করে, বিশেষ করে শিশু শ্রেণী এবং ছাত্র, এই দুইটা অংশের যে লাশের সংখ্যাটা আমরা দেখেছি, সেই সংখ্যাটা শুধু নিছক সংখ্যা নয়, বরং বাংলাদেশের বুকের উপর চেপে থাকা বা চেপে বসা 15 বছরের যে একটা প্যাসিজম, যে প্যাসিস্ট সিস্টেম, মানে তাকে চাপা দিয়ে ধরেছিল বাংলাদেশের মাটি মানুষকে, সেটাকে উৎখাত করার জন্য, সেটাকে উপড়ে ফেলার জন্য কিন্তু এই রক্ত দিতে হয়েছে। কাজেই প্রত্যাশাটাও অনেক বেশি ছিল যে এই ধরনের একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা হবে, মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন আশা করেছিল মানুষ, সেটা কিছুটা হলেও 1 বছর শেষে মানুষ দেখতে পাবে। খুব বেশি পরিবর্তন হয়েছে এমন না, কারণ পূর্ণ জঞ্জালগুলোকে পুরোদস্তুর সাফ করার জন্য আসলে যে ধরনের মেকানিজম দরকার, যে ধরনের স্ট্রেংথ থাকা দরকার ইন্টারিম গভর্নমেন্টের, সেরকমটা ছিল না। দেন হচ্ছে পলিসিগত ব্যাপার আছে, অন্যান্য পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে, সেগুলো তারা বলছে তাদের বক্তব্যে স্পষ্টভাবে, খোলাখুলিভাবে বলছে যে সে ধরনের সাপোর্ট তারা পাচ্ছে না পলিটিক্যাল পার্টিজ
সে ধরনের সমর্থন তাদেরকে দিচ্ছে না। ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় বসিয়েছে, তাদের কাছ থেকে একটা পরিবর্তনের আশা করেছিল, তেমনটা কিন্তু হয়নি। ফলত এখন একটা নির্বাচন আশা করা ছাড়া কিংবা এদেরকে দিয়ে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক, এই প্রত্যাশা বা এই শেষ আশাটুকু ছাড়া আসলে আর কোনো কিছু অবশিষ্ট নেই। এর মাঝে গত 15 মাসে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাও যে ধরনের অপকর্মগুলো হয়েছে, তাদের উপদেষ্টাদের যারা সহচর আছে তাদের হাত দিয়ে যে ধরনের অনাচার হয়েছে, তার যে ফিরিস্তি তাও কিন্তু কম না। হয়তোবা সেগুলো বাংলাদেশের যেমন একটা রেওয়াজ আছে যে যারা ক্ষমতায় থাকে তাদের দোষ ত্রুটি নিয়ে খুব একটা ঘাটাঘাটি করতে নেই, এই ধরনের একটা অলিখিত নিয়ম বাংলাদেশের মিডিয়া জগতে, বাংলাদেশের সিস্টেমের মধ্যে একেবারে ওতপ্রোতভাবে এটা সেট হয়ে গিয়েছে। ফলে যারা সমালোচনা করেন, যারা তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে কথা বলেন, সেই ঘরানার ব্যক্তিদেরও কিন্তু দেখা যায় যে তারা মেইন স্ট্রিম মিডিয়াতে এসে কথা বলতে পারেন না, সরকারের সমালোচনা করতে পারেন না, উপদেষ্টাদের যে কর্মকাণ্ড সেগুলো সমালোচনা করতে পারেন না, এবং তাদের অনেককেই কিন্তু মিডিয়াতে ডাকাও হয় না যে তাদের বক্তব্য বা তাদের কাছে যদি কোনো ধরনের যুক্তি থাকে, যুক্তি খণ্ডনের মতো কোনো বিষয় থাকে সরকারি সিদ্ধান্তের বিপরীতে, তাদেরকে কিন্তু সেই জায়গাটাতে আনা হয় না বা তাদের বক্তব্যটা শোনা হয় না। এই পরিস্থিতি আমাদের আসলে নিত্যসঙ্গী হয়ে গিয়েছে, এবং এই ফলত আমাদের যে গত কয়েক মাস ধরে আমাদের অন্যান্য সংকটগুলোর মধ্যে মহাসংকট ছিল আইন শৃঙ্খলার চরম অবনতি। সেই সংকটের মধ্যে গত 3-4 মাসে পুলিশ বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে, ঢাকায় বিশেষ করে রাজধানীতে সহ সারা দেশেই। ফলে গত 3 মাসে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হয়েছে, এটা দৃশ্যমান যে রাজধানীর একেবারে প্রতিটি সড়কে কিন্তু আপনি দেখতে পাবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে মানে খুব ভালোভাবেই কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। যদিও কিছু গ্যাপ আছে, সেই গ্যাপ কিংবা যে শূন্যতা সেটা কিন্তু হয়তো বা পূরণের জন্য আমাদের আরও অনেক সেক্টরাল রিফরমেশনের প্রয়োজন আছে। হয়তো ওগুলো হলে আরও বেশি আমাদের পুলিশ বাহিনীকে আমরা অ্যাক্টিভলি কাজ করি। আমরা যখন দেখেছি তারা কাজ করছে না, তারা ফাংশন করছে না, তারা ফাংশনাল হচ্ছে না, তখন আমরা যেমনিভাবে সমালোচনা করেছি, ঠিক তেমনিভাবে আবার যখন দেখতে পাচ্ছি যে তাদের দ্বারা ভালো কিছু হচ্ছে, তখন আমরা সেই পুলিশ বাহিনীর সেই আইন শৃঙ্খলা রক্ষায় যারা যুক্ত আছেন তাদেরকে আমরা ঠিক তেমনিভাবে আমরা প্রশংসা করছি, তাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমরা সবসময় যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটা মন্দ সেটাকে মন্দ বলবো। কিন্তু আমরা আজকের আসলে আলোচনার টপিকটাকে, আজকের এই আলোচনার টপিকটা অনেকটা অগোছালো, যেখানে আমরা কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে যে তাদের যে একটা সময় অতিবাহিত হয়েছে, সময় পরে আসলে তাদের সফলতার জায়গায় তারা কি করতে পেরেছে, তাদের কতটুকু তারা সফল হলো, কি করতে পারলো না পারলো, এটা নিয়ে একটু আলাপ আলোচনা করা। এবং এটা এই কারণে করা যে আগামী দিনে নির্বাচন আদৌ হবে কি হবে না এটা নিয়ে যেমনিভাবে সংশয়ও আছে, আবার অনেকে আবার কনফিডেন্ট নিয়েই বলছেন যে না, নির্বাচন দিতে বাধ্য। তো সেটা সময় বলে দেবে, আমরা আগাম এসব বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। জনগণ যেমনটা চায় আমরা আশা করি সরকারও ঠিক তেমনিভাবে তার দায়িত্ব পালন করবে। তবে রিফরমেশনের জায়গায় তাদের দুর্বলতা ছিল, তাদের অনেক বেশি ঘাটতি ছিল, এবং আমাদের আসলে তাদেরকে ক্ষমতায় আনার পেছনে আমাদের যে মেকানিজম, আমাদের যে যারা যুক্ত ছিলেন সেখানটায় হয়তো বা কোনো ধরনের বড় কোনো ধরনের আমাদের অসঙ্গতি ছিল। এবং এটা আমি যখন আগস্টের 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমি এই বক্তব্যটা প্রায় দীর্ঘ 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় ধরে আমি কিন্তু 2-3টা ভিডিওতে আমি এই কথাগুলো বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কি হতে যাচ্ছে আগামী দিনে, বা তারা কতটুকু ফাংশন করতে পারবে, তাদের রিফরমেশন তাদের দ্বারা কতটুকু সম্ভব হবে, এইগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন অনেক বদলে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি যেগুলো আসলে তাদের দ্বারা হওয়াটাকে আমরা প্রয়োজন মনে করিনি। জনগণ তাদের দ্বারাই কাজগুলো হোক, জনগণ তেমনটা চায়নি, কিন্তু তারা সেটা করে যাচ্ছে বা করতে গিয়েছে বা করার জন্য হাত দিয়েছে। তো সেটার ভালো দিকও আছে, আবার মন্দ দিকও আছে। সেটা সিস্টেমেটিক ওয়েতেও কিছু গিয়েছে, কিছু সিস্টেমের বাইরে গিয়ে করেছে। আবার দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে আবার ব্যক্তি স্বার্থ, তাদের নিজেদেরকে প্রোটেক্ট করা, তাদের নিজেদের সহচরদেরকে সুযোগ সুবিধা দেওয়ার নানান অভিযোগ কিন্তু রয়েছে।
সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে যদি এখন এক বাক্যে বলতে হয় যে বাংলাদেশ এখন যে গতিতে চলছে এই গতিতে একটা সুন্দর নির্বাচন প্রত্যাশা করাই এই সরকারের কাছ থেকে সর্বোত্তম। আর বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো তারা আসলে করার মতো সেই যোগ্যতা, সেই ম্যান্ডেট, সেই সাপোর্ট তারা আসলে রাখে না, ফলে তাদেরকে বসিয়ে রেখেও কোনো ফায়দা নেই। এরপরে আমি আরও কিছু বিষয়ে কথা বলবো আমার ভিডিওর দ্বিতীয় অংশে, মানে পরবর্তী যে ভিডিওটা আপলোড হবে সেখানে আমি যে কথাগুলো বলবো আমি জাস্ট এখানে একটু বলে রাখি যে বাংলাদেশে যদি নির্বাচন হয় আর যদি নির্বাচন না হয় আর রাজনৈতিকভাবে কারা ক্ষমতায় এলে বাংলাদেশের জনগণ স্বস্তি পেতে পারে কিংবা বাংলাদেশের সামষ্টিক সার্বিক সার্বজনীন স্বার্থ এবং শান্তি বিরাজমান হবে, এ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।